সরকারি হাই স্কুলের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধানের ধারাবাহিক আলোচনায় এখন আলোচনা করা হবে ইংরেজি অংশ। তো এটি পড়া হচ্ছে প্রফেসর জব সলিউশন এই গাইডটি থেকে, আর এই নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 2011 সালে। তো 31 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, হু রোট দ্য বুক প্যারাডাইস রিগেইনড, অর্থাৎ কে প্যারাডাইস রিগেইনড লিখেছেন। সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ জন মিল্টন। ব্যাখ্যায় বলা হচ্ছে, প্যারাডাইস রিগেইনড ইজ অ্যান এপিক রিটেন বাই জন মিল্টন। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড ওয়াজ রিটেন বাই পিবি শেলি বা পার্সি বিসি শেলি। জন কিটস ওয়াজ অ্যান ইংলিশ রোম্যান্টিক পয়েট। তাই সঠিক উত্তর হবে ক, জন মিল্টন। অর্থাৎ বেশ কিছু তথ্য দেয়া আছে, যেই অপশনগুলোর সবার সম্পর্কে একটা হালকা করে ব্রিফ করা হয়েছে বা একটা বর্ণনা দেওয়া হয়েছে। তো প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেইনড এই দুইটি খুবই নামকরা এপিক বা মহাকাব্য। এই দুইটার রচয়িতাই হচ্ছে জন মিল্টন। 32 নম্বর কোশ্চেন ছিল, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা ইজ, অর্থাৎ সিজার এবং ক্লিওপেট্রা কি। এর সঠিক উত্তর হবে এ প্লে বাই জিবি শ। ব্যাখ্যায় বলা হচ্ছে, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা ইজ এ প্লে রিটেন ইন 1898 বাই জর্জ বার্নার্ড শ। অর্থাৎ জর্জ বার্নার্ড শ ইনি হচ্ছেন একজন নামকরা নাট্যকার বা ড্রামাটিস্ট বা প্লে রাইট। তো তিনি লিখেছেন সিজার অ্যান্ড ক্লিওপেট্রা নামক এই নাটকটি। 33 নম্বর কোশ্চেন ছিল যে ভিক্টর হুগো অজে, ভিক্টর হুগোকে। সঠিক উত্তর হবে 33-এর ঘ, ফ্রেঞ্চ নোভেলিস্ট। ব্যাখ্যায় বলা হচ্ছে, ভিক্টর হুগো অজ এ ফ্রেঞ্চ পোয়েট, প্লে রাইটার, নোভেলিস্ট, এসেইস্ট। এগুলো ছিল তার পরিচয়। তাহলে ভিক্টর হুগো কোন দেশের লোক, তার যে সিটিজেনশিপ বা তার যে ন্যাশনালিটি সেটা কোনটা। হি ওয়াজন্ট অ্যান ইংলিশ, হি ওয়াজন্ট অ্যান আমেরিকান, হি ওয়াজন্ট অ্যান স্কটিশ, হি ওয়াজ এ ফ্রেঞ্চ নোভেলিস্ট, অর্থাৎ ফরাসি, অর্থাৎ যার বাড়ি ফ্রান্সে। 34 নম্বর কোশ্চেন ছিল, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ সিঙ্গুলার, নিচের কোনটি সিঙ্গুলার। তো সঠিক উত্তর হবে হচ্ছে এই যে নাইফ। নাইফ অর্থ কি, ছুরি, এটি হলো সিঙ্গুলার নাউন। ব্যাখ্যায় বলা হচ্ছে নাইফ অর্থ ছুরি, এর প্লুরাল হচ্ছে নাইফস। আর এই যে মাইস, মাইস হলো মাউস, এই মাউসের প্লুরাল হচ্ছে মাইস। আবার এখানে আছে মোনার্ক, মোনার্ক অর্থ কি, মানে রাজা। তাহলে মোনার্কও কিন্তু এখানে সিঙ্গুলারই আছে। আবার আছে কি হ্যান্ডস, হ্যান্ডস মানে হাত, এটা তো প্লুরাল। তাহলে এটা নাইফও হতে পারে, আবার মোনার্কও হতে পারে। 35 নম্বর কোশ্চেন ছিল যে হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড হিরো। হিরোর প্লুরাল ফর্ম কোনটা হবে। 35-এর সঠিক উত্তর হবে ক, হিরোস। হিরোস, HEROES, অর্থাৎ এর যুক্ত করতে হবে। তাহলে হিরো অর্থ বীর, এর প্লুরাল ফর্ম হচ্ছে হিরোস। তাই সঠিক উত্তর হবে ক। এবার 36 নম্বর কোশ্চেন ছিল যে ড্যাশ বাংলাদেশ আর এ ব্রেভ নেশন। তাহলে দি বাংলাদেশ আর এ ব্রেভ নেশন, এখানে দি বাংলাদেশ মানে তো বাংলাদেশ কান্ট্রি না, এখানে দি বাংলাদেশ অর্থ হলো বাংলাদেশিরা। এখন ব্যাখ্যায় বলা হচ্ছে যে বাংলাদেশিবাচক শব্দের, দেশবাচক শব্দের অ্যাডজেক্টিভের পূর্বে দি বসালে তা প্লুরাল হয় এবং জাতি বোঝায়। দ্য ব্রিটিশ আর এ জুডিশিয়াস নেশন, বাংলাদেশের অ্যাডজেক্টিভ হচ্ছে বাংলাদেশি। তাই সঠিক উত্তর হবে দ্য বাংলাদেশি আর এ ব্রেভ নেশন। অর্থাৎ কোনো জাতির আগে, যেমন দি ইংলিশ আর এ সিভিলাইজড নেশন, অর্থ কি, দি ইংলিশ মানে হচ্ছে ইংরেজরা, অর্থাৎ ইংল্যান্ডের লোকরা। তাহলে দি বাংলাদেশ এর অর্থ কি, বাংলাদেশিরা। অর্থাৎ কান্ট্রির আগে দি যোগ করলে সেটা কমন নাউন হয়ে যায়, প্লুরাল কমন নাউন হয়ে যায়। 37 নম্বর কোশ্চেন ছিল হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স, নিচের কোনটি কম্পাউন্ড সেন্টেন্স। তো এটা শর্টকাটে উত্তর দেওয়ার জন্য আগে কম্পাউন্ড সেন্টেন্স মার্কার বের করতে হবে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স মার্কার হচ্ছে সাধারণত অ্যান্ড ওয়ার, বাট, এগুলো। তাহলে এই তিনটার ভিতরে যেটা আছে সেটাতে আগে ঝটপট টিক দিয়ে দিলেই হয়ে গেল। তাহলে 37-এর ক হচ্ছে এই যেটা, গভর্ন ইউর প্যাশনস অর দে উইল গভর্ন ইউ। অর্থাৎ তোমার যে ঝোঁক বা প্রবৃত্তি, এগুলোকে যদি তুমি নিয়ন্ত্রণ না করো তাহলে এক সময় ওগুলোই তোমাকে শাসন করবে বা তোমাকে নিয়ন্ত্রণহীন করে ফেলবে। তাহলে এই যে অর আছে, এটা একটা শর্টকাট মনে রাখতে হবে যে কম্পাউন্ড সেন্টেন্স ওই গঠন অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড।
তো সিম্পলে সাধারণত কোনো মানে এই যে এরকম কনজাংশন থাকে না, যেটা দুইটাকে পৃথক করে, আলাদা করে। কিন্তু ইয়েতে আছে, মানে কমপ্লেক্সে আছে এবং কম্পাউন্ডে আছে, এবং কম্পাউন্ডের মার্কার হচ্ছে অ্যান্ড অর বাট। এই তিনটা মনে রাখলেই হবে, যে অ্যান্ড অর বাট এগুলো থাকলে সেটা হলো কম্পাউন্ড। 38 নম্বর কোশ্চেন ছিল যে হুই ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট, যে কে আধুনিক বড় নাট্যকার। সঠিক উত্তর হবে অপশন খ, জর্জ বার্নার্ড শ বা জি.বি. শ। এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে জর্জ বার্নার্ড শ ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট, হিজ ফেমাস প্লে ইজ সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। 39 নম্বর কোশ্চেন ছিল প্যারাডাইস রিগেইনড ইজ অ্যান ইপিক বাই জন মিল্টন। 40 নম্বর প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট। কম্পিটেন্টের সিনোনিম হচ্ছে ক্যাপেবল। ক্যাপেবল। এখন এখানে ব্যাখ্যায় যাওয়া যাক। কম্পিটেন্ট অর্থ হলো উপযুক্ত বা দক্ষ, সমর্থ। ক্যাপেবল মানে হলো দক্ষ, সমর্থ বা উপযুক্ত। আর এখানে আছে না প্রুডেন্ট। প্রুডেন্ট অর্থ হচ্ছে যে হচ্ছে মানে দূরদর্শী, সতর্ক, তাকে বলে প্রুডেন্ট। আর এই যে সারকামস্পেক্ট, সারকামস্পেক্ট অর্থ হলো বিচক্ষণ বা সতর্ক। আবার এখানে আছে যে ডিসক্রিট। ডিসক্রিট অর্থ হলো পৃথক, পৃথক বা আলাদা বা অসংলগ্ন, সেটাকে বলে ডিসক্রিট। তাহলে ওই সিনোনিম অর্থ যে সমার্থক, একই ধরনের মিনিং কোনটা। কম্পিটেন্ট অর্থ হচ্ছে যোগ্য বা এবল, ক্যাপেবল অর্থ তাই যোগ্য বা সমর্থ। 41 নম্বর কোশ্চেন ছিল ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স সেটি খুঁজে বের করতে হবে। 41 সঠিক উত্তর হবে ঘ, উই রাইট ইন ইঙ্ক। অর্থ যে আমরা কালি দিয়ে লিখি। তাহলে ইঙ্ক, এই কালির পূর্বে প্রিপোজিশন বসে ইন। 42 নম্বর কোশ্চেন ছিল প্রায়র টু মিনস। প্রায়র টু মিনস বিফোর। প্রায়র টু অর্থ হলো পূর্বে বা আগে। তাহলে বিফোর অর্থ পূর্বে বা আগে, তাহলে বিফোর মানে প্রায়র টু মানে পূর্বে বা আগে, অগ্রবর্তী, তাকে বলা হয় প্রায়র। আর বিফোর মানেও তাই। 43 নম্বর কোশ্চেন ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। ক্লাইমেট ইজ এ ড্যাশ অফ দ্য এনভায়রনমেন্ট। তাহলে ক্লাইমেট ইজ এ স্টেট অফ দ্য এনভায়রনমেন্ট, তাহলে ক নাম্বার উত্তর হবে। স্টেট মানে অবস্থা। তো এখানে মানে ক্লাইমেট বা জলবায়ু হলো এনভায়রনমেন্টের বা পরিবেশের একটা অবস্থা। 44 নম্বর কোশ্চেন ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। কিন্তু এখানে প্রশ্নটা উল্লেখ না থাকায় উত্তরটা দেওয়া যাচ্ছে না, অর্থাৎ এখানে কোন শব্দটি, কোন সেন্টেন্সটি আছে সেটাই কিন্তু এখানে উঠে নাই, সেজন্য সঠিক উত্তর দেওয়া যাচ্ছে না। তো 45 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি। অ্যাবিলিটির ভার্বটা কি। অ্যাবিলিটির ভার্ব হচ্ছে, অ্যাবিলিটি অর্থ কি সক্ষমতা, এটার ভার্ব হচ্ছে সক্ষম করা, তাহলে ইনাবল। ইনাবল এটা হলো ভার্ব। আর যদি বলে অ্যাবিলিটির অ্যাডজেক্টিভ কি, অ্যাবিলিটির অ্যাডজেক্টিভ হচ্ছে এবল। এই এবল অর্থ হচ্ছে সক্ষম, আর ইনেবল মানে সক্ষম করা, আর অ্যাবিলিটি অর্থ হলো সক্ষমতা। তো এরকম এই অ্যাবিলিটি এখানে এসেছে, আবার উত্তরে এসেছে ইনাবল, কোথাও আবার এই এবলও আসতে পারে। এজন্য একই ধরনের ওই ব্যাখ্যাগুলো সহ পড়তে হবে। হুবহু প্রশ্নটা সরাসরি না আসলেও এই ব্যাখ্যাগুলো থেকেই মেজরিটি প্রশ্ন হয়, কারণ নতুন নতুন প্রশ্ন করা তো সম্ভব হয় না। পূর্ববর্তী পরীক্ষার যেসব প্রশ্ন, সেসব প্রশ্ন টিকা, ব্যাখ্যা, বিশ্লেষণ সহ পড়লে, মুখস্থ করে ফেললে যে কোনো পরীক্ষায় সেই রিলেটেড অন্য প্রশ্নের উত্তরগুলো দেওয়া সম্ভব।